আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের ৩ জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ ৪ জন প্রাণ হারান। অপরদিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় ভোররাতে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শককে নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, এখনো বৃষ্টি হচ্ছে কিনা, সেই সাথে পাহাড় সংলগ্ন এলাকার মানুষদের নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ সিনথিয়া, আমি এখন রয়েছি যেখানে পাহাড় ধসে হয়েছে কক্সবাজার শহরের সত্তারগুনা এলাকায়। আমি ঠিক আমার পেছনে পাহাড় কাটার অনেক অংশ আপনি হয়তো ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না। গতকাল থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে, আজকে পর্যন্ত ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আমরা গতকাল থেকে দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, পাহাড়ের পাদদেশে যে বসতিগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে এবং অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা জানি যে আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যে পাহাড় ধসের একটা সংখ্যা থাকে, প্রতি বছর পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। কিন্তু গতকাল রাতেই যে ভারী বৃষ্টির কারণে ওখানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। বালুখালী ক্যাম্পে ওখানে শিশু মোট ৮ জন এই পর্যন্ত নিহত হয়েছেন, আরো অনেক আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস, উখিয়া ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমাকে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন ঘটনাস্থলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন টিম কাজ করছে এবং যে কক্সবাজার শহর যে পাহাড়ের পাদদেশে যে বসতিগুলো রয়েছে আজকেও এগুলো সরিয়ে দেওয়ার তৎপরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে সিনথিয়া, তো আরো পাহাড় ধসের আশঙ্কা করছে এলাকাবাসী এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাকে সরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। তো সিনথিয়া, এ হচ্ছে কক্সবাজার থেকে পাহাড় ধসের সর্বোচ্চ তথ্য। পরবর্তীতে কোনো আপডেট তথ্য আমি সরাসরি জানাতে সচেষ্ট থাকবো। সিনথিয়া, ধন্যবাদ। মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের ১২ অঞ্চলের নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী আরও ২ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিকে নোয়াখালীর হাতিয়াতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর এখনও উত্তাল রয়েছে, তবে জরুরি প্রয়োজনে সকালে কিছু যানবাহনে যাত্রী পারাপার হতে দেখা গেছে। নিম্নচাপে উপকূল অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি সিনথিয়া, আপনি যেমনটি বলেছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিয়া নলছিরা ঘাটে। এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখনও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সাগর খুবই উত্তাল রয়েছে, তবে সকাল ৯টার পরে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে ব্যক্তি পর্যায়ে বেসরকারি কিছু যানবাহন নৌ চলাচল শুরু হয়েছে, তাতে করে কিছু মানুষ নদীর পারাপার যাওয়ার সুযোগ পেয়েছে। তবে সরকারিভাবে এখনও ঘোষণা দেওয়া হয়নি, তাতে করে সি ট্র্যাক এবং ফেরি চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমি কথা বলছি ফেরি মহানন্দের মাস্টার তোফাজ্জল
হোসেনের সাথে তিনি আমাকে বলছেন কর্তৃপক্ষ থেকে এখনো কোনো ফেরি চলাচলে কোনো নির্দেশনা না পাওয়ায় তারা চেয়ারম্যান ঘাটে অবস্থান করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাতভর বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও ভারী বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তবে আমি নলছিরা ঘাটে এসে দেখেছি এখানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এবং সতর্ক সংকেত একবারে উঠে যাওয়ার আগ পর্যন্ত তারা যানবাহন চলাচলে কোনো অনুমতি এখনো দিবেন না। এ ছিল হাতিয়া নলছিরা ঘাট থেকে আমার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। ৮ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। একাধিকবার ক্ষমতার পালাবদল হলেও কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা ও দ্রুত প্রত্যাবাসনে সফল হতে পারেনি কেউই। টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। এই দীর্ঘসূত্রতায় চাপ বাড়ছে দেশের অর্থনীতি, পরিবেশ, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার উপর। প্রশ্ন উঠছে, আর কতদিন এই সংকটের বোঝা একাই বইবে বাংলাদেশ? শাকিলা করিমের প্রতিবেদন। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিশ্রুতি ছিল, বৈঠক ছিল, চুক্তি ছিল, অথচ ৮ বছরেও শুরু হয়নি কার্যকর প্রত্যাবাসন। মানবিক সংকট সামাল দিতে গিয়ে কূটনৈতিক ব্যর্থতার ভার আজও বহন করছে বাংলাদেশ। ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়ালেও প্রত্যাবাসনে অগ্রগতি আনতে পারেনি তৎকালীন সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে ধর্ণা দিয়েও চাপ তৈরি করা যায়নি মিয়ানমারের ওপর। প্রধান বাধা হচ্ছে যে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়নি এবং রাজনৈতিকভাবেও তারা এদেরকে গ্রহণ করার জন্য আমার মনে হয় এখনও প্রস্তুত নয়, যদিও মুখে তারা বলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওখানে জায়গা একটা হচ্ছে তারা রাজনৈতিকভাবে এটাকে গ্রহণ করতে কতটা প্রস্তুত সে ব্যাপারে নিশ্চিত নই আমরা। আর দ্বিতীয় হচ্ছে যে রোহিঙ্গারাও অনুকূল পরিবেশ ওখানে আছে বলে মনে করে না। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থানে কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা, মাদক পাচার, বন উজাড় সহ সর্বোপরি স্থানীয় অর্থনীতির ওপর চাপ বেড়েছে। বিশ্লেষকদের মতে তাদের প্রত্যাবাসনে দরকার আরও কঠোর ও ফলপ্রসূ কূটনৈতিক কৌশল। আমরা তো ওদেরকে জোর করে ফেরত পাঠাতে পারবো না, তাই না? সো আমার মনে হয় যে সেটা আন্তর্জাতিকভাবে এই ইস্যুটাকে জিয়ে রেখে এবং আশেপাশের ইনফ্যাক্ট দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এবং যে দেশে রোহিঙ্গারা আছে এখন অবস্থান করছে, সব দেশগুলো মিলে একটা সম্মিলিত চেষ্টা করে এটা সমাধান করতে হবে। কিংবা থার্ড কান্ট্রি সেটেলমেন্ট একটা ব্যাপার আছে, কিন্তু কোনো তৃতীয় দেশ তো ওরকম বড় সংখ্যক তাদেরকে নিতে রাজি না, সেটা একটা বড় ব্যাপার। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে শুরু হওয়া আধুনিক রোহিঙ্গা সংকটের প্রায় ৯ বছর পূর্ণ হতে চলেছে। তবে মিয়ানমারে দশকের পর দশক ধরে চলা নিপীড়নের কারণে এই সমস্যার ইতিহাস প্রায় ৮ দশকেরও পুরনো। শাকিলা করিম, RTV, ঢাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারের দেয়া প্রাথমিকের বিনামূল্যের বই কেনাবেচার অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপনে চুক্তির মাধ্যমে কিন্ডারগার্টেনগুলোতে বই সরবরাহ করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। দীর্ঘদিন ধরে এই অবৈধ বাণিজ্য চললেও প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে বছরের শুরুতেই ১৪৩টি প্রাথমিক বিদ্যালয় সহ তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১,৪০,১৫৪টি বই বিতরণ করা হয়। তবে অভিযোগ উঠেছে উপজেলার বেশিরভাগ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে এই বিনামূল্যের বই পেতে গুনতে হয়েছে ১০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত ঘুষ। শিক্ষকদের অভিযোগ, দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন এবং ওই অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আব্দুল মজিদ বাবু সিন্ডিকেট করে এই টাকা হাতিয়ে নিয়েছেন। যদি টাকা দেই তাহলে আমাদেরকে বই দেওয়া যাবে, আর টাকা না দিলেই বই দেওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন বাহানা বিধান বাইর করা হয়। অন্যদিকে বই সংকটের কারণে বাধ্য হয়ে টাকার বিনিময়ে বই সংগ্রহ করেছেন বলে দাবি কিন্ডারগার্টেন মালিকদের। দেবীগঞ্জ শিক্ষা অফিসের যিনি অফিসে থাকেন বাবু ভাই, উনি বলেন যে আমাদেরকে টাকা না দিলে আমরা আপনাদের বই দেব না। টাকা ছাড়া বই আমরা নিতে পারি না, এটা আমাদের অত্যন্ত দুঃখজনক।
এদিকে ঘুষ নেয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন। আর অভিযুক্ত কর্মচারী আব্দুল মজিদ বাবু দাবি করেন বই বিতরণের দায়িত্বে তিনি নন। বই বিতরণে আর্থিক লেনদেন হয়েছে, এই বিষয়টা আমার একদিন জানা ছিল না। বই বিতরণ প্রায় 6 মাস হয়ে গেছে। এইরকম কোনো অনিয়ম এখানে হয় নাই, এটা আমি বলতে পারি। এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এইগুলো বেশি টাকা পয়সা নেই, বই তো আমি দিই না। বইটা আমার ক্লাসে এইটুকু সারা সব ওরা দেখতে না, আমি বই দিয়ে দেখাতে হবে বই আমার সাথে থাকিয়ে থাকে। বরাদ্দকৃত বই নিয়ে চলা এমন অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের থেকে এই বিষয়টি যে গভীরভাবে তদন্ত করে দেখব এবং তদন্তে যদি কারো কোনো সংশ্লেষ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে নিয়ে আসবে। শিক্ষার মতো মৌলিক অধিকারে কেন এমন দুর্নীতি, এর পেছনের অসাধু চক্রকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি পঞ্চগড়বাসীর। লিওন আজাদ, RTV। ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর উচ্ছ্বসিত সেখানকার স্থানীয়রা। এর মধ্য দিয়ে জাতীয় কবি স্মৃতি বিজড়িত এই স্থানটির নাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে বলে আশা তাদের। তাই শুধু নাম পরিবর্তনই নয়, প্রকৃত অর্থে ত্রিশালকে একটি পরিকল্পিত সাংস্কৃতিক নগরী হিসেবে দেখতে চান তারা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বলুন নতমম শির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল। 1914 সালের জুন থেকে 1915 সালের ডিসেম্বর পর্যন্ত এখানে অবস্থান করেন বাংলা সাহিত্যের এ বিদ্রোহী কবি। সম্প্রতি কবির স্মৃতি বিজড়িত এ জনপদকে নজরুল সিটি হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। তাদের প্রত্যাশা এ উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। ত্রিশালের মানুষ আনন্দিত, উচ্ছ্বসিত। আজকে এখানে ত্রিশালের নজরুল সিটি হওয়ার কারণে দেশ বিদেশ থেকে নজরুল গবেষক, নজরুল প্রেমী, নজরুলকে যারা ভালোবাসে তারা ত্রিশালে আসবে। গবেষকরা বলছেন এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। ত্রিশাল যদি নজরুল সিটি ঘোষণা হয় তাহলে এখানকার মানুষের শুধু অর্থনৈতিক বিষয়টা না, তার ভাষাগত উন্নয়ন, তার শিক্ষাগত উন্নয়ন, তার মানবিক ডেভেলপমেন্ট উন্নয়ন, এই ধরনের অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত আছে। দেশীয়ভাবে তো অবশ্যই বিদেশিরাও এখানে আসবে, এখানে গবেষণা করার লক্ষ্যে এবং দেখার জন্য। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই স্থানীয়ভাবে কর্মতৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যেখানে যেখানে জাতীয় কবির স্মৃতি বিজড়িত স্থান এবং স্থাপনাগুলো রয়েছে, এই জায়গাগুলোকে উন্নয়ন করা, সংরক্ষণ করা এবং এই জায়গাগুলোতে যাতায়াতের রাস্তা এবং আরো কিছু স্থাপনা সহ একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করা হচ্ছে। নজরুল সিটি পরিকল্পনা সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ বিদেশে নতুন পরিচিতি পাবে ত্রিশাল, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। সুলাইমান কবির, RTV। এদিকে বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC ও মহসিন হলে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া ব্রাজিল সমর্থকদের মাঠ ছাড়তে বাধ্য হয়েছে হারের তেতো স্বাদ নিয়ে। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা আর সেলেসাউদের বিদায়ের পর ক্যাম্পাস জুড়ে তৈরি হয় এক মিশ্র প্রতিক্রিয়া। অঙ্কন চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। বিশ্বকাপের হাই ভোল্টেজ লড়াইকে ঘিরে TSC ও মহসিন হল এলাকা রূপ নেয় এক মিনি স্টেডিয়ামে। লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলের মুখোমুখি ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা আর মুখে রং মেখে উৎসব মুখর পরিবেশ তৈরি করেন সমর্থকেরা। অনুভূতি খুব হতাশ, এছাড়া কোনো অনুভূতি নাই। অনেক আশা নিয়ে আসছিলাম এই বৃষ্টির মধ্যে খেলা দেখতে, বাট খেলা ইটস ওকে। আমার তো আপাতত অনেক ভালোই লাগতেছে, বাকিটা আবার দেখা যাক। মানে আমার অনেক খুশি লাগতেছে। মাঠের লড়াইও ছিল সমান জমজমাট। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭৯ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় নরওয়ে। এরপর দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে ইউরোপের দলটি। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে 1 গোল করে ব্যবধান কমান ব্রাজিলের নেইমার। ব্রাজিল যদি আজকে হারে আমি খুবই খুশি হব, আর বাসায় গিয়ে আমার স্বামীকে ভালো মন্দ খাওয়াবো, সাথে 7 আপ খাওয়াবো। ব্রাজিল এটার তো কষ্টের অনুভূতি, এখন
না, খেলার ভিতরে হার জিতে আছে, এটা মানতে হবে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বদলে যায় টিএসসির আবহ। নরওয়ে সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অন্যদিকে ম্যাচের শুরুতে আত্মবিশ্বাসী ব্রাজিল সমর্থকদের চোখে মুখে নেমে আসে হতাশা। I'm very sad, my friend, but I'm sad because Brazil lose, but I'm happy because I'm with you guys. I know Bangladesh love Brazil. I'm very happy with that. খেলায় হার জিত আছে, এটা মাথায় রাখতে হবে। আর ব্রাজিল অনেক চেষ্টা করছে, যদিও এটা আশা রাখি পরের বছর ইনশাআল্লাহ আবার হবে। জয় পরাজয়ের আবেগ, স্লোগান আর উদযাপনের রাতভর প্রাণচঞ্চল ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা হবে আজ দুপুরে। পরিবার জানায় দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ওনার জানাজা হবে। এর আগে সকাল 10:30 থেকে 11টায় বাংলা একাডেমিতে রাখা হবে কফিন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে মরদেহ নিয়ে আসা হবে অপরাজেয় বাংলার পাদদেশে। বুদ্ধিজীবী কবরস্থানে এই গুণীজনকে দাফন করার ইচ্ছা থাকলেও অনুমতি নেয়ার চেষ্টা করছেন তার পরিবার। আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শোক প্রকাশ করেছে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে। এ খাতে 2,439 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নামজারি আবেদন দ্রুত নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং অন্যান্য রাজস্ব কার্যক্রম আরও জোরদার করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের এসব উদ্যোগ ভূমি সেবায় স্বচ্ছতা, গতি ও জনভোগান্তি কমাতে সহায়ক হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অশ্রুসিক্ত বিদায় আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তেহরানে সম্পন্ন হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। তীব্র গরম উপেক্ষা করে ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হন লাখো মানুষ। আজ সোমবার রাজধানী জুড়ে বিশেষ শোক শোভাযাত্রা শেষে ক্রমান্বয়ে বিভিন্ন ধর্মীয় শহর ঘুরে আগামী বৃহস্পতিবার মাশহাদে সম্পন্ন হবে তার দাফন কাজ। বিস্তারিত আজহার স্বপ্নেলের রিপোর্টে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সম্পন্ন হয়েছে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত খামেনির সঙ্গে তার পরিবারের অন্য 4 সদস্য সহ শিশু নাতনির কফিন সামনে আনা হলে কান্নায় ভেঙে পড়েন লাখো সমর্থক। 40 ডিগ্রি ছুঁই ছুঁই তীব্র গরম উপেক্ষা করে রাত থেকেই চত্বর পূর্ণ করে রাখেন সাধারণ মানুষ। কালো পোশাক আর লাল পতাকা হাতেই উপস্থিত শোকাতুর জনতা এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার সকালে তেহরানের ইমাম স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত 10 কিলোমিটার জুড়ে শুরু হয়েছে বিশাল রাষ্ট্রীয় শোক শোভাযাত্রা। এরপর মঙ্গলবার খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে বুধবার কফিন যাবে প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়। ইরাকের মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানে। শেষ বিদায়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তার জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে এই নেতাকে। তবে এই শোকের আবহের মধ্যেই লেবানন ও গাজায় নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের এমন আগ্রাসী নীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মধ্য দিয়েই অবসান ঘটবে ইরানের দীর্ঘ 4 দশকের এক ঐতিহাসিক অধ্যায়ের। আজহার স্বপ্নীল, RTV। প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত এনেছে সুপার টাইফুন বাভি। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। ঘন্টায় প্রায় 290 কিলোমিটার গতির বাতাস ও প্রায় 350 কিলোমিটার বেগের দমকা হাওয়া নিয়ে আঘাত হানে এ সুপার টাইফুন। এর প্রভাবে মুষলধারে বৃষ্টিতে তছনছ হয় গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। প্রবল এই ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। মার্কিন আবহাওয়া দপ্তর জানায় প্রায় 11 মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে। এই ঝড়কে
অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে। উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে ইতোমধ্যেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের কবল থেকে বাঁচতে শেষ মুহূর্তে জরুরি আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। আবারও খেলার খবর, ক্রিকেট। দীর্ঘ 4 বছর পর ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1টায়। একদিনের ক্রিকেটে সর্বশেষ 4 সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ। 2025 সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজের একমাত্র টেস্টে দলের কয়েকজন মূল পেসারকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে ফিল সিমন্সের দল। এদিকে ঘরের মাঠে একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজের দিকে চোখ জিম্বাবুয়ের। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।